নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। বার্কলেজ হুরুন ইন্ডিয়া চ্যাপ্টারের রিপোর্টে চোখ রাখুন। এনারা দেশে বিদেশে সম্পদশালীদের সম্পদের হিসাব নিকাশ করে, দুনিয়া জুড়ে সম্পদশালীদের বৃদ্ধির হার, তাদের মধ্যে চলতে থাকা প্রতিযোগিতার হিসেব দিয়ে থাকেন। তো সেই রিপোর্ট এসেছে কদিন আগেই। বলা হয়েছে দেশের জিডিপির 10% কেবল একটা ফ্যামিলির হাতে। তাদের সম্পত্তি 25.75 ট্রিলিয়ন টাকা। 140 কোটি মানুষের দেশের 10% সম্পদ এক পরিবারের হাতে। এবং প্রথম প্রজন্মের ব্যবসায়ী হিসেবে সফলতম পরিবার হলো আদানির। তাদের সম্পদ 15.44 ট্রিলিয়ন টাকা। এই বছরের মার্চ মাসের হিসেবে এই তথ্য বেরিয়ে এসেছে। আচ্ছা, এর মধ্যে ওইসব পরিবারের প্রাইভেট ইনভেস্টমেন্ট, নগদ বা সোনাদানার হিসেব কিন্তু ধরা নেই। বলাই বাহুল্য যে বেনামে অন্য নামে বিদেশে গচ্ছিত টাকার হিসেবও এর মধ্যে নেই। ভুয়ো কোম্পানির হিসেব ধরলে মনে করা হচ্ছে আদানি আম্বানি খুব দূরে থাকবে না, মানে এই দুই গুজরাটি পরিবার দেশের 20% জিডিপির মালিক হয়ে বসে আছেন। আর আমরা ভাবছিলাম 3-4-5 মাস ধরে বিয়ে চলছে কেন, ভাবা উচিত থামলো কেন। আদানিকে বাদ দিন, ও তো প্রথম প্রজন্মের ব্যবসায়ী। প্রতিষ্ঠিত হাউসগুলোর মধ্যে আম্বানির পরে আছে বাজাজ, 7.13 ট্রিলিয়ন টাকা। 3 নম্বরে বিড়লা, 5.39 ট্রিলিয়ন টাকা। সজ্জন জিন্দাল আর নাদার পরিবারের রয়েছে 4 আর 5 প্রথম প্রজন্মের ব্যবসায়ীদের মধ্যে আদানি প্রথমে, তারপরেই আছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মালিক আদার পুনাওয়ালা। ডারউইন বলেছিলেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সক্ষমতম প্রজাতি বেঁচে থাকে, বিবর্তিত হয় কিন্তু টিকে যায়। যারা সক্ষম নয়, যারা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেনি, তারা উবে গেছে, এক্সটিংক্ট হয়ে গেছে। যেমন কয়েক লক্ষ বছর আগে ডাইনোসরাসের যাবতীয় প্রজাতি উবে গেছে। তারা এখন ফসিল, তারা এখন শিশুপাঠ্য বা হাড় হিম করা সিনেমা। আবার 1662 সালেও যে ডোডো পাখিদের দু একটাকে দেখা যেত, তাদের একজনও বেঁচে নেই, তারাও পৃথিবী থেকে মুছে গেছে। ডারউইন একেই বলেছিলেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এই ফিটেস্ট কারা? যারা নিজেদের খাদ্য আহরণে সক্ষম, নিজেদের বংশবৃদ্ধিতে সক্ষম, নিজেদের প্রতিরক্ষা করতে সক্ষম। ডারউইন এদেরকেই ফিটেস্ট বলেছেন। সেই ফিটেস্টরা বেঁচে রয়েছে, কিন্তু একটা বড় সড়ো তালিকা এখনো আছে যারা তেমন সক্ষম নয়। এদেরকে সংরক্ষণ না করা হলে এরাও উবে যাবে। এদেরকে আপাতত পৃথিবীর মানুষ এন্ডেঞ্জার্ড স্পেসিসের তালিকায় ঝুলিয়ে রেখেছে। 5 বছর 10 বছর পরে পরে এদের কেউ কেউ উবে যাচ্ছে, উবে যাবে, প্রকৃতির নিয়ম। কিন্তু মানুষ পৃথিবীর যে প্রান্তেই হোক, শারীরিক কারণে তার উবে যাবার কোনো কারণই নেই। বিজ্ঞানের বহু আবিষ্কারের সঙ্গে সঙ্গে তার আয়ু বেড়েছে, খাদ্য উৎপাদন বেড়েছে, বাসস্থানের ব্যবস্থা হয়েছে। কাজেই যে বিশাল সম্পদ মানুষের কাছে আছে, কেবলমাত্র তার সুষ্ঠু ব্যবহার করলেই মানুষের উবে যাবার সম্ভাবনাই নেই। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। কিন্তু প্রশ্ন ঠিক এইখানটাতেই, ওই যে বিশাল প্রাকৃতিক সম্পদ যা কারোর একলার ছিল না, বানর থেকে মানুষের বিবর্তনের পরেও যে সম্পদ ছিল সব্বার, সেই সম্পদ কিছু মানুষ কুক্ষিগত করতে শুরু করলো। অঢেল জল, জমি, জঙ্গলের ওপর কিছু ব্যক্তির মালিকানা সমাজে শ্রেণী বিভাজন আনলো। সেই থেকে কিছু মানুষ বসে খায়, কিছু মানুষ খেটে খায়। এই বসে খাওয়া মানুষের চারধারে থাকে কিছু বুদ্ধিমান মানুষ, কিছু শক্তিমান মানুষ, কিছু ছকবাজ মানুষ, কিছু কূটকৌশলে ছলা কলায় রপ্ত মানুষ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাড়তে থাকে কুক্ষিগত হওয়ার সম্পদ। সে সম্রাট অশোকই বলুন আর সম্রাট অরঙ্গজেব, একলাই তো সাম্রাজ্য বাড়িয়ে নেননি। সঙ্গী মন্ত্রী ছিল, শান্তি ছিল, পরামর্শদাতারা ছিল মাইনে পাওয়া সৈনিক। রাজার ছেলে রাজা হয়েছে, পুরোহিতের ছেলে পুরোহিত, মুচির ছেলে মুচিই হয়েছে, নাপিতের ছেলে নাপিত হয়েছে, কৃষকের ছেলে লাঙল ধরেছে। কখনো সখনো এর ব্যত্যয় ঘটেনি, ঘটেছে, কিন্তু এক্সেপশন প্রুভস দ্য রুল অনলি। এই মধ্যযুগ থেকে এই বিষয়টা খুব দ্রুত বদলাতে থাকলো। কলকারখানা এলো, পুঁজি এলো, শ্রমিক নামের এক নতুন শ্রেণী তৈরি হলো। কলকারখানা শ্রমিক কোথা থেকে এলো তা তো আমরা জানি। জেমস ওয়াট বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করলো, কিন্তু তাকে কিনে এনে উৎপাদন বাড়ানোর যে কারখানা, তার পুঁজি এলো কোথা থেকে? হাতে লোটা নিয়ে জামশেদপুরে গেলেই তো ইস্পাত কারখানা গড়ে তোলা যায় না। প্রথম পুঁজি এলো জমি বেচে, জমিদারি বেচে। দ্বিতীয় পুঁজি এলো বেনিয়াদের সঞ্চয় থেকে।
বহু পরে পরবর্তী স্তরের পুঁজি এলো মানুষ ঠকিয়ে, অর্থনৈতিক প্রতিষ্ঠানকে ঠকিয়ে। যারা লেঠেল দিয়ে, সৈনিক দিয়ে জমি উঠেছিল, যারা তাদেরই সাহায্য নিয়ে বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে কেনাবেচা করে পয়সা কামালো, আর যারা ধূর্ত ঠকবাজ, তাদের পুঁজিতেই বেড়ে উঠল অর্থনীতি। তারা তখন সবে দুধে দেওয়া দেব শিশু, নিজের পয়সা কাজে লাগিয়ে, বৃদ্ধি কাজে লাগিয়ে কি বিশাল বড়লোক হয়েছে, এটাই প্রচার। তাদের নতুন নাম এন্টারপ্রেনিউর। হ্যাঁ, বিবর্তনের ইতিহাসে একমাত্র মানুষই এই কাজ করেছে, দুনিয়ার সম্পদকে কুক্ষিগত করেছে। পাখিরা করেনি, মাছেরা করেনি, কীট পতঙ্গেরা করেনি, মানুষ করেছে। সেই সম্পদ কুক্ষিগত হতে হতে আজ এক নতুন তত্ত্বের জন্ম দিয়েছে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট নয়, সার্ভাইভাল অফ দ্য রিচেস্ট। বেঁচে থাকবে কেবল বড় লোকেরা, তারা যাদের হাতে আছে অঢেল অর্থ, অঢেল সম্পদ। প্রাকৃতিক সম্পদের নির্লজ্জ ব্যবহারের পরে এখন নিঃশ্বাস নেবার অক্সিজেনও পণ্য। তাই যাদের হাতে থাকবে সেই অক্সিজেন কেনার ক্ষমতা, পরিশ্রিত পানীয় জল কেনার ক্ষমতা, যাদের হাতে থাকবে ক্রমশ সাধারণ মানুষের নাগালের বাইরে যেতে থাকা স্বাস্থ্য ব্যবস্থার চাবিকাঠি, যাদের হাতে থাকবে দামি, আরও দামি হতে থাকা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খরচ যোগানের রেস্তো, তারাই বেঁচে থাকবে। বাকিরা ধুঁকবে। কেউ কেউ মই চড়ে ওপরতলার বাসিন্দা হতে চাইবে, দু একজন পারবে, তাদের এই পাড়াটাই গণতন্ত্রের জয় বলে চিহ্নিত হবে। কিন্তু ঠিক সেই সময়ের মধ্যেই উবে যাবে বহু জনজাতি, বহু ভাষা, বহু সংস্কৃতি। সার্ভাইভাল অফ দ্য রিচেস্ট, সেটা এবছরের অক্সফ্যাম রিপোর্ট আবার মনে করিয়ে দিল। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আগেই বলেছি, অক্সফ্যাম হলো এক সংস্থা যারা পৃথিবীর দেশে দেশে সমীক্ষা করে দারিদ্র্যের। আজ থেকে নয়, 1942-এ যুদ্ধের মাঝখানে গ্রিসের দুর্ভিক্ষে সাহায্য করতে অক্সফোর্ড ইউনিভার্সিটি কিছু অধ্যাপক, কিছু বিশিষ্ট মানুষ মিলে এই কাজ শুরু করেন। আজও তাদের সমীক্ষা দেশে দেশে চলে। তারা এই দারিদ্র্যকে কমানোর কথা বলেন, বৈষম্যকে কমানোর কথা বলেন। ফেমিন দুর্ভিক্ষের সময় গড়ে ওঠা অক্সফোর্ড ইউনিভার্সিটির এই সংগঠনই আজকের অক্সফ্যাম। তাদের রিপোর্টও আমাদের হাতে, তাতেও আমাদের দেশের আর্থিক বৈষম্যের কথা উঠে এসেছে এবং তা ভয়ঙ্কর। সে রিপোর্ট বলছে, আমাদের দেশের 1% মানুষ দেশের 41% সম্পদের মালিক, আর ঠিক উল্টো দিকে সব থেকে গরিবের দিক থেকে, তলার দিক থেকে 50% মানুষের কাছে আছে মাত্র 3% সম্পদ। কিন্তু এরাই, মানে এই 50% মানুষের কাছ থেকে আদায় হয় 64% জিএসটি। দেশের 10% ধনীদের কাছ থেকে আদায় হয় মাত্র 4% জিএসটি। মানে কি দাঁড়ালো? ওই 50% মানুষের কাছ থেকে আদায় হওয়া 64% জিএসটির টাকায় ফ্লাইওভার হবে, বুলেট ট্রেন ছুটবে, সেখানেই সব থেকে প্রাইভেট কার চলবে, সব থেকে বেশি বড় লোকেরা চড়বে, উন্নয়ন হবে গরিবের পর্যায়ে। সেই 4G, 5G, 12 লেনের রাস্তা, ফ্লাইওভার ব্যবহার করবে বড় লোকেরা। এই 2023 সালের দেশের সব থেকে বড় লোকের প্রথম 100 জনের কাছে আছে 54.12 লক্ষ কোটি টাকা। প্রথম 10 জনের কাছে আছে 27.52 লক্ষ কোটি টাকা। 2021-এর তুলনায় 2023-এ এদের সম্পদ বেড়েছে কত? 32.8%। গৌতম আদানির একলারই সম্পদ বেড়েছে 46%। 30% ভারতীয়দের কাছে আছে 90%-এর বেশি সম্পদ। মানে খুব পরিষ্কার, এই 30% বাঁচুক, তলায় জোরদার কম্পিটিশন চলুক, কিন্তু বেঁচে থাকুক। এরা বাঁচলেই বাজারে বিক্রি হতে থাকবে ফ্রিজ, টিভি, ওভেন, এরাই যাবে উচ্চশিক্ষায়, এরাই পাবে চিকিৎসার সুযোগ। বাকিরা ওই যে ডোডো পাখি, উবে যাবে। 2020-তে আমাদের দেশের বিলিয়নিয়ারের সংখ্যা ছিল 106 জন, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 166 জন। তার মানে ক্রমশ সম্পদ আরও কুক্ষিগত হচ্ছে, বৈষম্য আরও বাড়ছে। এই বড় লোকেদের কাছ থেকে ট্যাক্স নিয়ে কিছুটা বৈষম্য কমানো যেত, তা না করে আজকের সরকার এই করোনার মধ্যে কর্পোরেট ট্যাক্স 30% থেকে কমিয়ে 22% করেছিল। রাজস্ব খাতে আয় কমেছিল 1,84,000 কোটি টাকা। এই রিপোর্টই বলছে 2017 থেকে 2023-এ গৌতম আদানির অবিকৃত উৎপাদনের ওপর
কেবল এককালীন কর বসালেই সরকার পেত 1,79,000 কোটি টাকা। এ দিয়ে সারা দেশের 50 লক্ষের বেশি প্রাথমিক শিক্ষকদের 1 বছরের মাইনে দেওয়া যেত। দেশের 166 জন বিলিয়নিয়ারের ওপর কেবল 2% অতিরিক্ত ট্যাক্স বসালে পাওয়া যাবে 40,423 কোটি টাকা। 3 বছর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের খাবার দেওয়া যাবে। সবথেকে ধনী ওই 10 জনের আয়ের ওপর যদি 5% ট্যাক্স বসানো যায়, তাহলে সরকার পাবে 1,37,000 কোটি টাকা, যার পরিমাণ কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আর আয়ুষ মন্ত্রকের বাজেটের 1.5 গুণ। কিন্তু সরকার তা করছে না, তা করবেও না, কারণ এই সরকার এই ফোড়ে পুঁজিপতিদের সরকার। এই সরকার আদানি আম্বানিদের সরকার। গরিব আম জনতার জন্য এনাদের গাজর হলো ওই রাম মন্দির, কাশী, মথুরা, ব্যাস। এবং প্রায় নিশ্চিহ্ন হবার দোরগোড়ায় বসে থাকা দেশের 70% মানুষের পিঠ থেকে গেছে দেওয়ালে। তাদের কাছে দুটো অপশন, এক তারা ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাবে, নয় তারা রুখে দাঁড়াবে। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।